শিশু রামিসা ধর্ষণ হত্যার বিচার দাবিতে সহপাঠীদের বিক্ষোভ, বিভিন্ন জেলায় মানববন্ধন, 7 দিনে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ আইনমন্ত্রীর, দ্রুত বিচারের আশ্বাস অ্যাটর্নি জেনারেলের। বিচার প্রক্রিয়াটাকে সামনের দিকে দ্রুত সম্পন্ন করার জন্য যা কিছু করা সম্ভব আমরা সবটুকুই করব। পুলিশ কমিশনারকে টেলিফোন করে বলেছি এই মামলার তদন্ত প্রতিবেদন 1 সপ্তাহের মধ্যে করার ব্যবস্থা করেন। আইজি সাহেব যেটা বলেছেন যে একজন ডিসিকে এবং তদন্তকারী কর্মকর্তা প্রয়োজনে তারাও অ্যাটর্নি জেনারেলের সঙ্গে কথা বলবেন বলে তিনি আমাকে জানিয়েছেন। দ্রুততম সময়ের মধ্যে এই মামলার বিচার করা সম্ভব। রামপুরায় মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের দায় স্বীকার গ্রেফতার শিক্ষার্থীর, রিমান্ড চাইবে পুলিশ। নৈরাচারের শিকার হয়ে সে হয়তো তার প্ররোচনাতেই সে আত্মহত্যাটা করেছে বলে আমাদের প্রাথমিক ধারণা। রিমান্ড আবেদন সহই তাকে উপস্থাপন করা হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি ওমর ইনান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। দুর্গন্ধযুক্ত ময়লা পানিতে ব্যবসা বাড়ে ওয়াসার, বিলের পাশাপাশি গ্রাহকের কাছে আলাদা বিক্রি করে বিশুদ্ধ জল। নগরবাসীর ভোগান্তি, লাভের অর্থ গুনছে সংস্থাটি। গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়াতে 6 বিতরণ কোম্পানির প্রস্তাবের উপর চলছে গণশুনানি, সঙ্গে যোগ হবে পাইকারি মূল্যহারও। অংশীজনদের তীব্র বিরোধিতা। মাটির ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জেরে নারায়ণগঞ্জে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা, প্রতিবাদে বিক্ষোভ, যানবাহন ভাঙচুর। যশোরের চিকরগাছায় যুবককে কুপিয়ে খুন। হাম সংক্রমণে থামছে না প্রাণহানি, রোগীর পাশে থাকা সুস্থ শিশুরাও হচ্ছে আক্রান্ত, বাড়াচ্ছে ঝুঁকি। হাসপাতালে বাড়তি ভিড় না করার পরামর্শ চিকিৎসকের। এবং ঈদযাত্রা 118 কোচ সরবরাহ করে চমক দেখিয়েছে চট্টগ্রামের পাহাড়তলী ওয়ার্কশপ। কঠিন চ্যালেঞ্জের পরও অন্তত 100 ধরনের মেরামত কাজ শেষে যুক্ত হচ্ছে বহরে। 8 বছরের শিশু রামিসা ধর্ষণ হত্যার প্রতিবাদে ক্ষোভে ফুঁসছে মানুষ। বিচার দাবিতে রাজপথে রামিসার সহপাঠীরা। বিভিন্ন জেলায় মানববন্ধন করেছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষও। সবার অভিন্ন দাবি, দ্রুত বিচারের মাধ্যমে অপরাধীদের দৃষ্টান্তমূলক সাজা নিশ্চিত করবে রাষ্ট্র। 8 বছরের শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যাকাণ্ডে বিক্ষোভে ফুঁসছে সারা দেশ। এমন জঘন্য নৃশংসতার দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে রাজপথে নানা শ্রেণী পেশার মানুষ। সকালে পল্লবীতে রামিসার বাসার সামনে বিক্ষোভ করে তার সহপাঠী এবং এলাকাবাসী। এ ঘটনার দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানান তারা। ওই দুধের বাচ্চা কি দোষ করছিল, কি ক্ষতি করছিল ওই বাচ্চা যে ওর মারলো? আমাদের সন্তানের নিরাপত্তা কি? এত বড় নৃশংস ঘটনা যেন বাংলাদেশে আর না হয়, সামাজিকভাবে যেন প্রত্যেকটা সমাজে আসলে সচেতনতার দরকার। আইনে কোনো বিচার করতে পারছে? এখন পর্যন্ত কেউ দেখছে যে এই হত্যাকারীর বিচার হয়েছে? বিশেষ করে শিশুদের নির্যাতন করার কোনো বিচার পাইছে কেউ? 1 বছর হয়ে গেল আসিয়ার হত্যাকারীদের এখনো বিচার হয়নি, তাহলে রামিসা হত্যাকারীর বিচার হবে এটা বাংলাদেশের মানুষ কিভাবে বিশ্বাস করবে? এদিকে হত্যাকারীদের দ্রুত বিচার ও সর্বোচ্চ সাজার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের মহিলা শাখা। এ সময় রামিসা হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত সর্বোচ্চ সাজার দাবি করেন তারা। এই সরকার কম মিশন নিয়ে আসছে, তারা শুধু খাওয়ার মিশন নিয়ে আসছে, তারা কিছু দেওয়ার মিশন নিয়ে আসেনি। রাজধানীর এ ঘটনা আলোড়ন সৃষ্টি করেছে গোটা দেশে। রামিসা হত্যাকাণ্ডের বিচার চেয়ে মানববন্ধন ও সমাবেশ করে সর্বস্তরের মানুষ। শিশুদের নিরাপত্তা নিশ্চিতে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে রামিসার গ্রামের বাড়ি শেরপুরেও প্রতিবাদ কর্মসূচি করেছে আজকের তারুণ্য নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে মিরপুরের পল্লবীতে আছেন সহকর্মী তামান্না তাবাসসুম, সরাসরি যাচ্ছে তার কাছে। মঙ্গলবার সকালে রাজধানীর পল্লবীতে রামিসা নামের 2য় শ্রেণীর এক শিক্ষার্থীকে হত্যা করা হয় নৃশংসভাবে।
এই ঘটনার পর থেকেই উত্তেজনা ছড়িয়ে পড়ে রাজধানী পল্লবী সহ গোটা দেশে। একের পর এক এই ধরনের নৃশংস হত্যাকাণ্ডে পুরো এলাকা স্তব্ধ হয়ে পড়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই রামিসার বাসার সামনে কিন্তু গত 2 দিন ধরে তার সহপাঠী, এলাকাবাসী এবং আশেপাশের তার স্বজনরা ভিড় জমাচ্ছে। তার বাবা মায়ের আকুতি, তার বাবার কান্নায় ভারী হয়ে উঠেছে গোটা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে গণমাধ্যম। এখানে দেখছেন যে সমস্ত গণমাধ্যম এবং এলাকাবাসী কিন্তু জড়ো হয়েছে। পাশাপাশি তারা বলছেন যে কিভাবে আসলে এরকম একটা এবং সেখান থেকে সোহেলকে আসলে ঠিক কবে নাগাদ বিচারের আওতায় আনা হবে সে নিয়েও কিন্তু তারা প্রশ্ন তুলছে। এরকম একটি ঘটনার পরে তাকে যেন জনসম্মুখে দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে তারা মানববন্ধন করছে এবং বলা হচ্ছে যেন দৃষ্টান্তমূলক শাস্তি তাকে দেওয়া হয়। পাশাপাশি আপনারা দেখছেন যে এলাকাবাসী কিন্তু ক্ষোভ জানাচ্ছে যে সোহেল সম্পর্কে বিভিন্ন রকমের তথ্য তারা জানাচ্ছে যে সে একটা সময় এখানে অন্যান্যদেরকেও নানাভাবে উত্ত্যক্ত করত এবং পাশাপাশি এলাকার যত নারী ছিল তারাও তার ভয়ে মোটামুটি ভীত সন্ত্রস্ত ছিল। পাশাপাশি তার যখন রামিসার মরদেহ আসলে তার বাসা থেকে উদ্ধার করা হয় তার আগ মুহূর্তে কিন্তু তার মা তাকে খোঁজাখুঁজি করছিল এবং সকালে যখন সে স্কুলে যাচ্ছিল সেই মুহূর্ত থেকেই কিন্তু সে আসলে নিখোঁজ এবং মঙ্গলবার সকালে সে স্কুলে যাওয়ার সময়টাতে তাকে খোঁজাখুঁজি শুরু করে। অন্য কোনো ফ্ল্যাটে তাকে খুঁজে পাওয়া যায় না এবং তাকে দেখা যায় না। পরবর্তীতেই কিন্তু তার লাশ আসলে পাওয়া যায় পাশের ফ্ল্যাট থেকে। তো এই ছিল আমার কাছে আসলে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম মিরপুরের পল্লবীতে। এদিকে শিশু রামিসাকে ধর্ষণ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন 1 সপ্তাহের মধ্যে জমা দিতে ডিএমপি কমিশনারকে নির্দেশ দিয়েছেন আইনমন্ত্রী। দ্রুততম সময়ে হত্যাকাণ্ডের বিচার কাজ সম্পন্ন করতে যথাযথ উদ্যোগ নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। এর মধ্যে রামিসা হত্যা মামলার দ্রুত বিচার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেলও। 7 বছরের শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যায় ক্ষোভে ফুঁসছে দেশ। এ বিষয়ে বৃহস্পতিবার সকালে সচিবালয়ে গণমাধ্যমে কথা বলেন আইনমন্ত্রী। এই সব কিছুই আমাদের শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যায় 1 সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে ডিএমপি কমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী। বলেন, প্রসিকিউশন টিম দ্রুত বিচার নিশ্চিতে কাজ করবে। আমাদের পক্ষ থেকে এই বিচার প্রক্রিয়াটাকে সামনের দিকে দ্রুত সম্পন্ন করার জন্য যা কিছু করা সম্ভব আমরা সবটুকুই করব। আমি আজকে অফিসে এসে প্রথম যে কাজটা করেছি, পুলিশ কমিশনারকে টেলিফোন করে বলেছি এই মামলার তদন্ত প্রতিবেদন যতটা দ্রুত সম্ভব 1 সপ্তাহের মধ্যে করার ব্যবস্থা করেন। আইনমন্ত্রী জানান, বিচার কার্যকরে মামলার গুরুত্ব বুঝে পেপার বুক করা উচিত। মামলা জট নিরসনে পদক্ষেপ নেওয়ার কথা জানান তিনি। রেপ কেস বিবেচনায় আসবে না, কোনো ধর্ষণ মামলা প্রত্যাহারের বিবেচনার জায়গায় তালিকায় আসবে না। এদিকে অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন, রামিসা হত্যা মামলার দ্রুত বিচার নিশ্চিত করা হবে। যারা আসামি তারা গ্রেপ্তার হয়েছেন, তারা স্বীকারোক্তি দিয়েছে। সাক্ষী যারা, সাক্ষীও কিন্তু ওই এলাকা ভিত্তিক। সুতরাং এমন না যে আপনার সাক্ষী পেতে কোনো অসুবিধা হবে। তো সুতরাং একটা মামলার বিচারিক প্রক্রিয়ায় যাওয়ার জন্য প্রথম পদক্ষেপ হচ্ছে তার একটা তদন্ত দ্রুত সম্পন্ন করা, এবং আমি মনে করি পুলিশ কর্তৃপক্ষ দ্রুত তদন্ত সম্পন্ন করেন। এ ঘটনায় আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছে সোহেল রানা। গত মঙ্গলবার পল্লবীর একটি ফ্ল্যাট থেকে রামিসার মরদেহ উদ্ধার করে পুলিশ। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। রামপুরায় মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধারের ঘটনায় একই মাদ্রাসার এক শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বলাৎকারের পর আত্মহত্যায় প্ররোচনার দায় স্বীকার করেছে অভিযুক্ত। তার বিরুদ্ধে আগেও বিকৃত যৌনাচারের অভিযোগে মামলা হলেও কেন তাকে মাদ্রাসায় রাখা হলো এ নিয়েও তদন্ত হবে বলে জানিয়েছেন ডিএমপির উপকমিশনার। এদিকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছে আব্দুল্লাহর পরিবার। মঙ্গলবার রাতে রাজধানীর আলোকিত কোরআন হিফজুল মাদ্রাসার টয়লেট থেকে 10 বছরের শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। সন্তানকে হারিয়ে দিশেহারা আব্দুল্লাহর মা। দৃষ্টান্তমূলক বিচার চান স্বজনেরা। আমার ছেলে কিন্তু অনেক আগ্রহ, এত মেধা, আমার ছেলের পড়াশোনাটা আপনারা আধা ঘন্টা আমার ভাগনার সাথে 3টা বাজে আমি কথা বললাম,
7টা বাজে বলছে কি আপনার ভাগিনা মারা গেছে। সুষ্ঠু আমরা বিচার চাই, যেন এইসব ঘটনা যেন আর কোনো বাংলাদেশে বা কোনো মাদ্রাসায় যেন এইসব কোনো ঘটনা না হয়। মরদেহ উদ্ধারের ঘটনায় মাদ্রাসার 19 বছর বয়সী আরেক শিক্ষার্থী শিহাবের বিরুদ্ধে মামলা করে নিহতের মা। পরে পুলিশ অভিযান চালিয়ে পাবনা থেকে অভিযুক্তকে গ্রেফতার করে। সময় সংবাদকে দেওয়া এক সাক্ষাৎকারে ডিএমপি উপকমিশনার ও মিডিয়া সেলের প্রধান NM নাসিরউদ্দিন বলেন, বলাৎকারের পর আত্মহত্যার প্ররোচনার দায় স্বীকার করেছে শিহাব। তার বাড়ি পাবনা, বেড়া থেকে তাকে গ্রেফতার করে নিয়ে আসা হয়েছে গত রাতে, এবং তার ওই যে আত্মহত্যা যিনি করেছেন শিশু আবদুল্লাহ, তা আবদুল্লাহর মা বাদী হয়ে রামপুরা থানায় মামলা করেছেন। সেই মামলায় আসামি শিহাবকে আজকে কোর্টে প্রেরণ করা হবে। শিহাবের বিরুদ্ধে এর আগেও বিকৃত যৌনাচারের একটি মামলা রয়েছে। পূর্বে অভিযোগ থাকার পরেও কেন অভিযুক্ত শিক্ষার্থীকে মাদ্রাসায় রাখা হলো, এই বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে পুলিশ। এর আগে তার নামে এরকম ছিল, এবং আরেকটি মামলাও তার নামে আছে, এই একই কর্মকাণ্ডের একটি মামলাও আছে তার নামে। শিশু আবদুল্লাহকে গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে দাফন করা হয়। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর যাত্রাবাড়িতে ব্রাইট স্কুল অ্যান্ড কলেজের 10ম শ্রেণীর ছাত্রের আত্মহত্যার ঘটনায় প্রতিষ্ঠানটির অধ্যক্ষের বিরুদ্ধে আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা। সকাল থেকে স্কুলের সামনের সড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ করছেন তারা। শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই শিক্ষার্থীদের ওপর মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন প্রিন্সিপাল লিটন। বুধবার 10ম শ্রেণীর শিক্ষার্থী সাবিকুন নাহার ও তার অভিভাবককে অপমান করা হয়। অপমান সইতে না পেরে সাবিকুন নাহার আত্মহত্যা করে। এদিকে সকালে শিক্ষার্থীরা আন্দোলনে নামলে তাতেও বাধা দেন লিটন। তার বিরুদ্ধে শিক্ষার্থীদের ইফটিজিং করার অভিযোগও রয়েছে। ওকে অনেক অসম্মান করছে ক্লাসে দাঁড়ায়া, তারপর বাইর করে বসায় রাখছে। যখন ছোট হচ্ছে প্রত্যেকটা মেয়ে গেছে ওরা নিয়ে হাসছে। তার মা বাবাকে ডাকার পরে তার মা বাবাকে কথা শোনায়, তারপর তার বাবা হয়তো বা তাকে বাসায় যে কথা শোনানোর পরে সে এতটাই ডিপ্রেস হয়ে গেছে যে সে সুইসাইড করতে বাধ্য হয়েছে। আমরা চাই স্টুডেন্টদের মেন্টাল প্রেসার দেওয়া বন্ধ হোক, মেন্টাল প্রেসারে পড়ে ওনারা রিসিভ করতেছে। এই মুহূর্তে রাজধানীর ব্রাইট স্কুল অ্যান্ড কলেজে আছেন সহকর্মী আদনান তুর্য। সরাসরি যাচ্ছি তার কাছে। রাজধানীর যাত্রাবাড়ি দনিয়া এলাকার ব্রাইট স্কুল অ্যান্ড কলেজের সামনে এখনও কিন্তু বেশ উত্তপ্ত অবস্থা বিরাজ করছে। আমার পিছনে দেখতে পাচ্ছেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল লিটনের নামে বিভিন্ন অভিযোগ, শিক্ষার্থীদের প্রতি নির্যাতন সহ অভিভাবকদের ডেকে এনে অপমান করার মতো অভিযোগও কিন্তু তার বিরুদ্ধে এসেছে, এবং তারই প্রতিবাদে কিন্তু দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা প্রতিষ্ঠানটির সামনে ব্যাপক ভিড় করে রয়েছে। প্রায় গত 3 থেকে 4 ঘন্টা ধরে প্রতিষ্ঠানটির সামনে এবং কিছুক্ষণ তারা মানববন্ধনও করেছে, এবং শিক্ষার্থীরা এখানে এসে সেই প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতার পদত্যাগের দাবি জানিয়েছেন। ঘটনাটির সূত্রপাত হয়েছে আসলে গতকাল বিকেল থেকে। এই স্কুলের একজন শিক্ষার্থী, ক্লাস 10-এর শিক্ষার্থী সাবিকুন নাহার নামে একজনকে বিভিন্ন শিক্ষার্থীরা অভিযোগ জানিয়েছেন গতকালকে পরীক্ষার হলে কিছু ঘটনা ঘটার কারণে আসলে তাকে পুরো স্কুলে কান ধরিয়ে পুরো স্কুল ঘোরানো হয়েছে, এবং তার অভিভাবককে ডেকে এনে প্রতিষ্ঠানটির শিক্ষকরা এবং প্রিন্সিপাল লিটন যিনি রয়েছেন তিনিও তাদেরকে অপমান করেছেন বলে বিভিন্ন অভিভাবক এবং শিক্ষার্থীরা আমাদেরকে অভিযোগ জানিয়েছেন। এবং শুধু একটি ঘটনাই না, বিভিন্ন দিন ধরেই শিক্ষার্থীরা শিক্ষকদের কড়া এক ধরনের আদেশের মধ্যে রয়েছেন, কড়া নির্দেশনার মধ্যে থেকে। আমাকে কিছু অভিভাবক আসলে শিক্ষার্থীদের মারের চিহ্ন পর্যন্ত, গায়ের পিছনে মারের চিহ্ন পর্যন্ত আমাকে দেখিয়েছেন। সব মিলে এই প্রতিষ্ঠানটি ঘিরে বিভিন্ন দিন ধরেই বিভিন্ন অভিযোগ চলে আসছিল। এটি একটি বেসরকারি প্রতিষ্ঠান, এমপিওভুক্তও নয়। এই প্রতিষ্ঠানটি কিভাবে পরিচালনা হচ্ছে, এখানে বিভিন্ন দুর্নীতি হচ্ছে, এখানে ঘুষখোররা রয়েছেন, এমনভাবে অভিযোগ কিন্তু উত্তপ্ত অবস্থায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা আমাদেরকে জানিয়েছিলেন। তারা বলেছিলেন যে এখানে এক ধরনের বনিবনার অভিযোগও আসতে পারে, আসলে এখান থেকে আসলে তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হতে পারে, এবং গতকালকের যে সাবিকুন নাহার শিক্ষার্থীর যে মৃত্যু হয়েছে সেই ঘটনার বিচার হয়তো তারা পাবেন না। এই ধরনের আশঙ্কা থেকে কিন্তু এত উত্তেজনার সৃষ্টি হয়েছে, এবং শেষ খবর পাওয়া পর্যন্ত প্রতিষ্ঠানটির যে প্রতিষ্ঠাতা লিটন তিনি এখনও বিল্ডিংটির ভিতরে অবরুদ্ধ অবস্থায় রয়েছেন বলে আমরা জানতে পেরেছি। এই ছিল ব্রাইট স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর যাত্রাবাড়িতে। অন্য প্রসঙ্গ, পানিতে ময়লা আর দুর্গন্ধ বাড়লে ব্যবসা বাড়ে ওয়াসার। একদিকে গ্রাহককে দিতে হয় পানির বিল, অন্যদিকে ওয়াসারি এটিএম বুথ থেকে বাড়তি টাকা খরচ করে কিনতে হয় বিশুদ্ধ পানি। সাধারণ মানুষ ভোগান্তিতে থাকলেও ঠিকই লাভবান হয় ওয়াসা।
এম এ আজিমের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন খলিলুর রহমান। আপনাদের এলাকার পানির কি অবস্থা? আমাদের এই অঞ্চলের পানি খুবই দুর্গন্ধ, আপনি নিজে একটু পানি খেয়ে দেখেন। শুধু ময়লা নয়, তীব্র গন্ধও আছে ওয়াসার এ পানিতে। ছোট ছোট ওই যে এরকম পোকা আছে, কেঁচোর মতো ছোট ছোট এরকম পোকা হয় মাঝে মধ্যে। ওয়াসার লাইনে শুধু পানি আসে না, সঙ্গে আসে বিস্তার ময়লা আর বিভিন্ন ধরনের পোকা। টাঙ্কিতে জমা পানিতে চোখ রাখলেই ধরা পড়ে এসবের উপস্থিতি। বাধ্য হয়ে তাই ট্যাপের সঙ্গে ছাঁকনি ব্যবহার করতে হয় এলাকার মানুষকে। ছাঁকনিটা লাগাইছি আমরা পানিটা সেকানোর জন্য। তবে ছাকলেও ব্যবহার উপযোগী হয় না ওয়াসার এ পানি। তীব্র গন্ধ আর আয়রনযুক্ত হওয়ায় রান্না থেকে শুরু করে প্রায় সব কাজের জন্যই ব্যবহার করতে হয় আলাদা করে কেনা পানি। এমনকি ওয়াসার পানিতে গোসল করলেও চুলকানি অবধারিত। খাবার দাবারে যে রান্না বান্না করি এটা আমরা কিনে নিয়ে আসি। গোসল করলে চুলকানি হয়ে যায় পুরো শরীরে। অলিগলি থেকে সড়ক সবখানেই চোখে পড়ে বোতল, ড্রাম আর গ্যালন নিয়ে বিশুদ্ধ পানির জন্য ছুটছে সাধারণ মানুষ। গন্তব্য সেই ওয়াসার পাম্পেই। প্রতি ফোঁটার মূল্য দিয়ে আবারও ওয়াসার ছত্রছায়ায় গড়ে তোলা পানি পরিশোধন সংস্থা ড্রিঙ্ক ওয়েল থেকে কিনতে হচ্ছে বিশুদ্ধ পানি। ওয়াসার যেটা ওটা হলো আপনার দুর্গন্ধ আসে, যার কারণে আর কি বাচ্চা আছে, বাচ্চার জন্য আর কি কিনে আর কি খাওয়াইতেছে। এর আগে ভুগছিলাম, বাচ্চার পানি খাওয়াইছি, মানে 15 দিন পর্যন্ত এই ডাক্তার দেখাইছি। তাহলে কি ড্রিঙ্ক ওয়েলের ব্যবসা ধরে রাখতেই বিশুদ্ধ হয় না ওয়াসার লাইনের পানি? জানতে ওয়াসা ভবনে সময় সংবাদ। তবে ব্যস্ততার অজুহাতে ক্যামেরার সামনে কথা বলেননি কোনো কর্মকর্তা। রিপোর্টের জন্য আপনাদের ওয়াসা থেকে একটা বক্তব্য নিতে চাই। এই মুহূর্তে আজকে কালকে কোনো বক্তব্য আপাতত পাচ্ছি না, কারণ আমরা একটু অন্য কাজ সবাই ব্যস্ত আছে তো। তবে ক্যামেরায় কথা বলার সময় না থাকলেও খুদে বার্তায় নিজেদের বক্তব্য জানায় ওয়াসা। আর মুঠোফোনে ড্রিঙ্ক ওয়েলকে প্রশ্ন করলে কৌশলে এড়িয়ে যায় তারা। এটা আমি এখন বলতে পারবো না ভাই, আপনি অফিসে ওটা ফোন দিন, আমাদের হায়ার অফিসের সাথে কথা বলা দিতে সমস্যা। বর্তমানে প্রতিদিন প্রায় 13 লাখ লিটার পানি বিক্রি হয় ওয়াসার বুথ থেকে। লাইনের পানিতে গন্ধ, ময়লা ও পোকা থাকলে যা আরও বাড়ে। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা। রাজশাহীর কাকুনহাটে জমে উঠেছে কোরবানির পশুর বেচাকেনা। এ বিষয়ে বিস্তারিত জানাতে সেখানে আছেন সহকর্মী সাইফুর রহমান রকি। সরাসরি যাচ্ছে তার কাছে। রকি, বেচাকেনা চলছে, ক্রেতারাও যেমনটি আসলে কিনে খুশি, তেমনটি কিন্তু বিক্রেতারাও বলছেন যে আজকে যে এসেছে তাদেরও বেশ বেচাকেনা হচ্ছে, তারাও আসলে ভালো দাম পাচ্ছেন, এমনটা আসলে তারা বলছেন। ভালো দাম পেয়ে তারাও আসলে সন্তোষ প্রকাশ করেছেন। আপনাদের জানিয়ে রাখি, রাজশাহীর যে এই কাকনহাট সেটি মূলত তারাও আসলে ভালো দাম পাচ্ছেন, এমনটা আসলে তারা বলছেন। ভালো দাম পেয়ে তারাও আসলে সন্তোষ প্রকাশ করেছেন। আপনাদের জানিয়ে রাখি, রাজশাহীর যে এই কাকনহাট সেটি মূলত সপ্তাহে একদিন করে বসে এবং সেটি বৃহস্পতিবার। এই বৃহস্পতিবার করে এই কাকনহাট বসে এবং প্রচুর পরিমাণ এখানে জানিয়ে রাখি প্রায় 3 মণ ওজনের যে গরুগুলো সেগুলো আসলে 1 লাখ টাকা থেকে 1 লাখ 5, কোনো ক্ষেত্রে 1,10,000 বিক্রি হচ্ছে। তবে গত বছর এই গরুগুলো কিন্তু বিক্রি হয়েছিল 90 থেকে 95 হাজারের মধ্যে। ঠিক এইভাবে কিন্তু যে ছোট গরু, সেই ছোট গরুর দাম কিছুটা বেশি পড়ছে। তবে তুলনামূলক বড় গরু নিতে গেলে কিছুটা দাম কিন্তু কমছে, এমনটা আসলে ক্রেতারা বলছেন। যে কারণে আসলে যারা বড় গরু কিনছেন তারা আসলে বড় গরু কিনে কিছুটা তাদের কর্তা হচ্ছে বা তারা বেশি সন্তুষ্ট হচ্ছে এই কোরবানির পশু কিনে। এখনো যাদের কোরবানির পশু কেনা হয়নি তারা এই কোরবানির পশু কেনার জন্য আসছেন রাজশাহীর, যেহেতু এটি একটি অন্যতম বড় হাট এবং এখানে প্রচুর পরিমাণ সমাগম হয়েছে। আমরা হাট ইজারাদারদের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে আজকে প্রায় 3000-এরও বেশি কোরবানির পশু উঠেছে এই হাটে। এর মধ্যে গরু, মহিষ, ভেড়া, ছাগল সবকিছুই আছে এখানে এবং বেচাকেনাও বেশ জমজমাট। এবং আগামীতেও যে কয়েকদিন আছে এই কয়েকদিনও যারা এখনো কোরবানির পশু কিনতে পারেনি তারা কোরবানির পশু কিনবেন বলে তারা জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে রাজশাহীর কাকুনহাট থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজশাহীতে। এবার রাজধানীর কোরবানির হাটের ইজারা পাওয়াদের বেশিরভাগই বিএনপি ও জামায়াতপন্থী ব্যবসায়ী।
তারা বলছেন 1.5 যুগের আওয়ামী শাসনে দরপত্রই কিনতে পারেননি। 14 কোটি টাকায় দিয়াবাড়ি হাটের ইজারা পেয়েছেন স্বেচ্ছাসেবক দলের শেখ ফরিদ। উত্তরে বিএনপি নেতারা এগিয়ে থাকলেও কাচলা ব্রিজ থেকে মাতওয়াইল এলাকার হাটের সর্বোচ্চ দরদাতা জামাত নেতা শামীম খান। 2 সিটি প্রশাসক বলছেন রাজনৈতিক পরিচয় নয়, দরপত্র বিনিয়োগের নিয়ম মেনেই দেয়া হয়েছে ইজারা। তানভীর হাসান মেঘের রিপোর্ট। রাজধানীর সবচেয়ে বেশি দামে কেনা কোরবানির পশুর হাট দিয়াবাড়ি। 14 কোটি টাকায় 5 দিনের জন্য ইজারা নেওয়া হাটটিতে এর মধ্যে আসতে শুরু করেছে কোরবানির পশু। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের স্থায়ী হাট 1টি ও অস্থায়ী হাট 14টি। অস্থায়ী হাটের মধ্যে 10টি হাটের ইজারা সম্পন্ন, আর বাকি 4টি প্রক্রিয়াধীন। দক্ষিণ সিটি কর্পোরেশনের স্থায়ী হাটের সংখ্যা 1টি এবং অস্থায়ী হাটের সংখ্যা 10টি, যার বেশিরভাগই পেয়েছে বিএনপি ও জামায়াতপন্থী ব্যবসায়ীরা। তারা বলছেন আওয়ামী শাসনামলে জেল জুলুম আর হামলা মামলায় 1.5 যুগ বিপর্যস্ত থাকায় দরপত্র জমাও দিতে পারেননি তারা। আমরা তো এলাকায় থাকতে পারতাম না, নিজের ঘরেই থাকতে পারতাম না। একটা হাট আমরা পাইছি, তারপরে আমরা এখন বর্তমানে বিএনপির সাথে কম্বিনেশন করে এই হাটটা পরিচালনা করতেছি। উত্তরের 10টি হাটের মধ্যে সবচেয়ে বেশি দর উঠেছে দিয়াবাড়ি পশুর হাট, যার ইজারাদার মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক দলের সভাপতি শেখ ফরিদ। দ্বিতীয় স্থানে বেড়াইত বসুন্ধরা গ্রুপের খালি জায়গার হাটের ইজারা পেয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ আতাউর রহমান। আর তৃতীয় স্থানে তেজগাঁও পশুর হাটের ইজারাদার ঢাকা মহানগর উত্তর যুব দলের আহ্বায়ক কমিটির সদস্য আমিনুল ইসলাম। ইজারাদাররা বলছেন আগেরবারের মতো ভোগান্তি থাকবে না হাটে বেচা কেনায়। আমাদের হাটে কোনো সুযোগ সুবিধার অভাব নেই, মহিলা পুরুষ সবাই মিলে আসতে পারবে। এদিকে দক্ষিণ সিটির 11টি হাটের মধ্যে সবচেয়ে বেশি দর উঠেছে কাজলা ব্রিজ থেকে মাতওয়াইল মিধাবাড়ি পানির পাম্প এলাকার হাট। হাটের সর্বোচ্চ দরদাতা জামায়াত নেতা শামীম খান। দ্বিতীয় স্থানে শিকদার মেডিকেল সংলগ্ন হাটের ইজারাদার নাফিস কবির, তিনি ধানমন্ডি থানার যুবদল কর্মী। তৃতীয় অবস্থানে থাকা পোস্তগোলা শ্মশানঘাট এলাকার হাটের ইজারাদার কাজী মাহবুব মাওলা হিমেল, তিনি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির শ্যামপুর থানার কমিটির সদস্য সচিব। থাকবে এর মধ্যে দিয়ে। 2 সিটির প্রশাসকরা বলছেন কোরবানির হাট ইজারায় কোনো দলীয় বিবেচনা নেই। উন্মুক্ত টেন্ডারের মাধ্যমে শর্ত পূরণকারী সর্বোচ্চ দরদাতাকে হাট দেয়া হয়। দল আমার কাছে মুখ্য বিষয় না, মুখ্য বিষয় গরুর হাটকে ইজারা নিল, কে আমার শর্ত মেনে সেই কাজগুলো সম্পন্ন করবে। যারা শিডিউল কিনতে চেয়েছে তারা সবাই শিডিউল কিনতে পেরেছে। রাজনৈতিক করতে ওইরকম প্রভাব তেমন কিছু আমরা ফিল করিনি। এবার ঢাকায় মোট 26টি অস্থায়ী পশুর হাট ছাড়াও উত্তর সিটির স্থায়ী হাট গাবতলী ও দক্ষিণের সারুলিয়ায় স্থায়ী হাটে যথারীতি কোরবানি পশু কেনাবেচা চলবে। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম 6 থেকে 10% পর্যন্ত বাড়াতে চায় বিতরণ কোম্পানিগুলো। একই সঙ্গে পাইকারি দাম বৃদ্ধি হলে সেটিও গ্রাহক পর্যায়ে যুক্ত করার আবেদন করেছে সব কয়েকটি প্রতিষ্ঠান। সকালে রাজধানীর কেআইবি মিলনায়তনে দ্বিতীয় দিনের গণশুনানিতে গ্রাহক পর্যায়ে দাম বাড়ানোর প্রস্তাব তুলে ধরে 6টি বিতরণ কোম্পানি। শুনানিতে আবাসিকে বিলিং স্ল্যাব পরিবর্তনের এমন কিছু প্রস্তাব দেওয়া হয় যেখানে আর্থিক চাপ বাড়বে স্বল্প আয়ের মানুষের। এছাড়া বেসরকারি স্কুল, কলেজ, হাসপাতালের ভর্তুকি তুলে বাণিজ্যিক শ্রেণীর আওতায় নেওয়ার প্রস্তাব উত্থাপন করা হয়। শুনানিতে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর তীব্র বিরোধিতা করে অংশীজনরা বলেন, গ্রাহকের পকেট কাটার কৌশল থেকে বেরিয়ে ব্যয় কমানোর উপায় খুঁজতে হবে বিতরণ কোম্পানিগুলোকে। দুপুরের সময় আরও থাকছে, বিপুল অস্ত্র ও গোলাবারুদ জমা দিয়ে সুন্দরবনের ত্রাস ছোট সুমন বাহিনীর আত্মসমর্পণ। সক্রিয় আরও 8টি বনদস্যু বাহিনী। আইন শৃঙ্খলা বাহিনীর সাঁড়াশি অভিযান। হাম আক্রান্ত রোগীর সংস্পর্শে এসে নতুন করে সংক্রমিত হচ্ছেন অনেকে। সচেতনতার অভাবে বাড়ছে উচ্চ ঝুঁকির সংখ্যা। হাসপাতালেও একাধিক মানুষ অবস্থান করায় বেগ পেতে হচ্ছে সেবাদানে। তাই অহেতুক ভিড় না করার পরামর্শ চিকিৎসকদের। সপ্তাহ আগে হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিল ছোট্ট নুসরাতের ভাই। সেখান থেকে সংক্রমক ছড়ায় তার শরীরে। জ্বর, শ্বাসকষ্ট, র্যাশ নিয়ে এখন নিজেই কাতরাচ্ছে হাসপাতালের বিছানায়। বড় ছেলে রয়েছিল, বড় ছেলেরে 12 করে নিয়েছি, 3 চালায় আসছিলাম। এই 1 সপ্তাহ পরে আবার মেয়ের দোষ। হাম সংক্রমিত রোগ হলেও বেখেয়ালি অনেকেই। সচেতনতার অভাবে পরিবারের একজন আক্রান্ত হলে তার সংস্পর্শে এসে আক্রান্ত হচ্ছে অন্য সদস্যরাও।
খাইতে পারে বুকে দুধ, মানে কম খাইতে পারে, বুকে দুধ তেমন খাইতে পারে না, আর অন্য কিছু খাওয়াই না। নিউমোনিয়ার থেকে হাম হয়ে গেছে, মিটফুটে 6 দিন ভর্তি ছিলাম, ওইখান থেকে পরে আবার নিয়ে গেছি হামের জন্য, রাখে নাই, এই হসপিটালে পাঠিয়ে দিছে। তো আজকে 5 দিন ধরে এই হসপিটাল। এছাড়া হাসপাতালে রোগীর বিছানায় একাধিক মানুষ অবস্থান করায় শিশুর সুস্থতায় সময় বেশি লাগছে বলেও জানান চিকিৎসকরা। রোগীর বিছানায় কিন্তু বেডের রোগী, বেডশিটের রোগীর লোক থাকারই কথা, শুধু রোগী থাকবে সেখানে। রোগীর সাথে রোগীর যত রকমের পরিবারের যত রকমের আত্মীয় স্বজন যারা আছে সবাই ওই বেডের মধ্যেই বসে থাকে। ওই পা যে বাইরে পা আছে সেটা দিয়েই বসে আছে, দেখবেন ওটা নিয়েই বসে আছে, ওখানেই তারা খাওয়া দাওয়া করছে। এই খাওয়া দাওয়া করে বেডশিটের মধ্যে এতগুলি মানুষ যদি বসে থাকে তাহলে কি ওই বেডশিট সম্ভব পরিষ্কার রাখা? ভয়ঙ্কর রকমের নোংরা হয়ে যাচ্ছে। সংক্রমণের উচ্চ ঝুঁকি এড়াতে রোগীর পাশে ভিড় না করার আহ্বান সংশ্লিষ্টদের। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা। সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করেছে রাষ্ট্রপক্ষ। সকালে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এ আপিল দায়ের করেন। গত বছরের 2রা সেপ্টেম্বর 3 মাসের মধ্যে সুপ্রিম কোর্টের জন্য স্বাধীন পৃথক সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশ দেন হাইকোর্ট। পরে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে পৃথক করে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ 2025 জারি করে অন্তর্বর্তী সরকার। তবে পরবর্তীতে বিএনপি সরকার অধ্যাদেশটি বাতিল করে। গত 19 মে এক প্রজ্ঞাপনের মাধ্যমে সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত ঘোষণার পর সিনিয়র সচিব সহ 15 কর্মকর্তাকে পুনরায় আইন মন্ত্রণালয়ে ফেরত নেওয়া হয়। ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারের বৈধতা চ্যালেঞ্জ করে এবং তাদের 18 মাসের কার্যক্রম তদন্ত চেয়ে করা রিট খারিজ করেছেন হাইকোর্ট। বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের বেঞ্চ এই আদেশ দেন। গত সোমবার জ্যেষ্ঠ আইনজীবী মহসিন রশিদের রিট আবেদনের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ রয়েছে কিনা তা তদন্তে একটি উচ্চ পর্যায়ের কমিশন গঠনের নির্দেশনা চাওয়া হয়। এদিকে উচ্চ আদালতের এই খারিজ আদেশের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী। অ্যাটর্নি জেনারেলের দাবি আইনি অধিকার আদায় নয়, বরং রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতেই অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়ে এই রিট করা হয়েছে। যেসব মব হয়েছে, ভাঙচুর হয়েছে, ইলিগাল কাজ করেছে, করাপ্ট প্র্যাকটিস হয়েছে, এর উপর একটা ইনকোয়ারি কমিশন করার জন্য কোর্ট শুনে আজকে এটা সামারি রিজেক্ট করেছেন, শর্ট অর্ডার দিয়ে রিজেক্ট করেছেন। অন্তর্বর্তীকালীন সরকার অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতা চ্যালেঞ্জ করে যেটা তিনি মামলা করেছেন, ইতিপূর্বে তিনি এই মামলাটি করেছেন, যেটি হাইকোর্টে তিনি তার রিট পিটিশনটি খারিজ হয়েছিল এবং সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বিগত 4 ডিসেম্বর 2025 আপিল বিভাগ সেটিও খারিজ করে দিয়েছেন। অর্থাৎ একই বিষয়ের উপর তিনি দ্বিতীয়বার আর মামলা করতে পারেন না। দুপুরের সময় আরও থাকছে, স্থায়ী যুদ্ধবন্ধে ইরানকে নতুন প্রস্তাব যুক্তরাষ্ট্রের, পর্যালোচনা করছে তেহরান। চুক্তি করতে ফের হুঁশিয়ারি ট্রাম্পের, হরমুজের নিয়ন্ত্রণ আরও জোরদার আইআরজিসির। নারায়ণগঞ্জের 2500 মাটি কাটার ব্যবসায় দ্বন্দ্বের জেরে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত ওসমান গনি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ ও যানবাহন ভাঙচুর করেছেন স্থানীয়রা। খুনের ঘটনায় 4 জনকে আটক করেছে পুলিশ। এদিকে যশোরের ঝিকরগাছায় এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মাটি কাটার ব্যবসা কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে উত্তপ্ত পুরো এলাকা, সড়কে মোটরসাইকেল জ্বালিয়ে বিক্ষোভ। নারায়ণগঞ্জের 2500 চক এলাকায় বুধবার রাতে একদল দুর্বৃত্ত হামলা চালায় ওসমান গনির উপর। এ সময় ছুরির এলোপাতাড়ি আঘাতে গুরুতর আহত হন তিনি। পরে ঢাকা মেডিকেলে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। মাটি কাটার ব্যবসায় জড়িত নিহত ওসমান গনি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। সকালে তার মৃত্যুর খবরে উত্তেজনা ছড়ায় পুরো এলাকায়। স্থানীয় নেতাকর্মীরা 2500 গাউসিয়া সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় কয়েকটি যানবাহন ভাঙচুর করা হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। পরিকল্পিতভাবেই এই হত্যাকাণ্ড, অভিযোগ নেতাকর্মীদের। মেশিন বাইর করতে আর মাইরালামু, আমি বলছি আমার কাছে মানি ব্যাগ আর মোবাইলটা আছে, আমাকে চেক করে দেখতে পারেন, আমার কাছে কিছু নাই, আমি অসুস্থ মানুষ। আমরা জেনুইন ভাবে টিউনের শৈলিয়া সবার প্রমাণ হলে আমরা মাটি কাটতেছি, আমরা অবৈধ মাটি খাই না, আমরা একটা মাটি কাটা নিয়ে ঘটনা। তারপরও আমরা যেহেতু মামলা হলে তদন্ত করছি, ঘটনার সন্দেহে 4 জনকে আটক করেছি, জিজ্ঞাসাবাদ চলছে এবং মামলা তদন্ত চলছে। এদিকে যশোরের ঝিকরগাছায় কীর্তিপুরে মিম নামে এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। মাথায় আঘাত করে তাকে হত্যা করা হয়েছে। তানজিনা তাসনিম, সময় সংবাদ।
সুন্দরবনের গভীর অরণ্যের অন্ধকার জগৎ ছেড়ে আবারও আলোর পথে ফিরে এসেছে কুখ্যাত বনদস্যু ছোট সুমন বাহিনী। বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ প্রশাসনের হাতে জমা দিয়ে আত্মসমর্পণ করেন এই বাহিনীর প্রধান সুমন সহ 7 সদস্য। মোংলা থেকে মাহমুদ হাসানের পাঠানো তথ্য ও মাসুদ রানার ছবি নিয়ে রিপোর্ট। 2018 সালে তৎকালীন সরকারের উদ্যোগে সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণার প্রক্রিয়ায় ছোট সুমন একবার অস্ত্র ও গোলাবারুদ জমা দিয়ে আত্মসমর্পণ করেছিলেন। কিন্তু 2024 সালের 5 আগস্টের পর দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির সাময়িক অস্থিরতার সুযোগ নিয়ে সে আবারও সুন্দরবনের গহীনে নতুন করে দস্যুবৃত্তি শুরু করে। সুন্দরবনে বর্তমানে 8 থেকে 9টি সক্রিয় বনদস্যু বাহিনী সাধারণ জেলে বোয়ালি ও মোয়ালদের ওপর ত্রাস সৃষ্টি করে অপহরণ ও মুক্তিপণ আদায় করছে। তবে বর্তমানে সরকারের কঠোর পদক্ষেপে আইনশৃঙ্খলা বাহিনীর সারসী অভিযানের মুখে কোণঠাসা হয়ে আবারও আত্মসমর্পণের পথ বেছে নিতে বাধ্য হয় ছোট সুমন বাহিনী। বৃহস্পতিবার দুপুরে কোস্টগার্ড পশ্চিম জোনে বাহিনীর প্রধান ছোট সুমন সহ 7 জন সদস্য অস্ত্র ও গোলাবারুদ জমা দিয়ে আত্মসমর্পণ করেন। 5 আগস্টের পরে মনে করেন যে অনেক হয়রানি হইলাম, মামলা খাইলাম, জেল খাটলাম। তারপরেও অনেক চেষ্টা করছি থাকার জন্য, সুন্দরবনে যাওয়ার জন্য কোনো ইচ্ছেই ছিল না। একদিকে মনে করেন প্রশাসনের ভয়, যেহেতু আরেক কোনো ডাকাতেরও ভয় আছে, আমাদের মতো যারা আরও গ্রুপ আছে, বিভিন্ন রকমের সমস্যা। জীবনটা ভালোভাবে থাকা যায় নাই, গ্রামে উঠিয়া ছেলে মেয়ে লইয়া কাম কাজ করে খাওয়া যায় নাই। বাহিনী আছে, আর সবার বেশি আমি বলি যে সবাই আত্মসমর্পণ করুক, আলোর পথে ফিরেও প্রত্যেকের ফ্যামিলি নিয়ে বাঁচে। সুন্দরবনকে নিরাপদ করতে অন্য দস্যু বাহিনীর বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন স্থানীয়রা। স্বাভাবিক জীবনে আসবেন, আপনাদের স্বাভাবিক জীবনে আসার জন্য যেহেতু আপনারা স্বেচ্ছায় এসেছেন, আশা করি আপনাদেরকে যতটুকু সাহায্য সহযোগিতা প্রয়োজন হবে বিভিন্ন বাহিনীর পক্ষ থেকে হোক বা আপনাদের এলাকার যারা স্থানীয় প্রতিনিধি থাকবেন, আমার ধারণা আপনারা সেই সহযোগিতাগুলো সবসময় পাবেন। 2018 সালের 1 নভেম্বর সুন্দরবনের 32টি বাহিনীর 328 জন জলদস্যু বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ সহ আত্মসমর্পণ করেছিলেন। সময় সংবাদ, মোংলা। নানা সংকটের পরও ঈদ যাত্রায় 118টি কোচ সরবরাহ করে চমক দেখিয়েছে চট্টগ্রামের পাহাড়তলী ওয়ার্কশপ। 40 থেকে 50 বছরের পুরাতন এসব বগি গত 1.5 বছরের বেশি সময় ধরে ওয়ার্কশপেই পড়েছিল। অন্তত 100 ধরনের মেরামত কাজ শেষে বহরে যুক্ত হচ্ছে এসব কোচ। শাখাউত্তিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। কোথাও জরাজীর্ণ বগির ভাঙাচোরা অংশ খুলে লাগানো হচ্ছে নতুন লোহার পাত, আবার কোথাও বগির ভেতরের ব্যবহার অনুপযোগী চেয়ার ফ্যান সরিয়ে নতুন করে স্থাপন করা হচ্ছে। আসন্ন ঈদ যাত্রার বহরে যুক্ত করতে টানা 2 মাস ধরে চট্টগ্রামের পাহাড়তলী ওয়ার্কশপে চলছে ব্যাপক কর্মযজ্ঞ। কিছু নতুন বগি আছে আর কিছু 50 বছর মতো হয়ে গেছে, এগুলো আমরা রিপেয়ার করি, যাত্রী সাধারণত আমরা গাড়িগুলো বহির্গমন দিচ্ছি। আসন্ন ঈদ যাত্রার যাত্রীর চাহিদা পূরণের পাশাপাশি বিশেষ ট্রেন চালু করতে 118টি বগি মেরামতের জন্য আসে পাহাড়তলী ওয়ার্কশপে। ইতিমধ্যে 90টি বগি পূর্ণ মেরামত শেষে বহরে যুক্ত করতে মার্শাল ইয়ার্ডে পাঠিয়ে দেওয়া হয়েছে। সবকিছু নতুন করে করতে হয় এবং শেষ পর্যন্ত আমাদের রং করে তারপরে আমাদের বের করতে হয়। আগামী 23 মে থেকে শুরু হবে রেলওয়ের আনুষ্ঠানিক ঈদ যাত্রা। এবারও নিয়মিত ট্রেনের পাশাপাশি থাকছে বিভিন্ন রুটে 5 জোড়া বিশেষ ট্রেন। চলাচল উপযোগী হয়ে ওঠার পর এসব কোচ যুক্ত হচ্ছে ঈদ যাত্রার বহরে। তেমনি এবার এই ওয়ার্কশপ থেকে 118টি কোচ যুক্ত হচ্ছে। চট্টগ্রামের পাহাড়তলী ওয়ার্কশপ থেকে কমল দে, সময় সংবাদ। মেয়াদোত্তীর্ণ মোড়কে লিলি ব্র্যান্ডের ফেস ওয়াশ বিক্রি করছে দেশীয় প্রতিষ্ঠান রিমার্ক এইচপি। সময় সংবাদের অনুসন্ধানে এমন চিত্র উঠে এলেও বিএসটিআই বলছে প্রতিষ্ঠানগুলোকে সুযোগ দিয়েই আইন প্রয়োগ নিশ্চিত করতে চান তারা। কোম্পানির লাইসেন্স বাতিল সহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ক্যাব ও আইনজীবীদের। কামরুল হাসান সবুজের রিপোর্ট। লিলি ফেস ওয়াশ আছে? বাংলাদেশের কসমেটিক্স বাজারে পরিচিত নাম রিমার্ক এইচপি লিমিটেড, যারা লিলি, নিওরের মতো প্রসাধনী পণ্য প্রস্তুত ও বাজারজাত করে আসছে। লিলিটা এই মাসে আসেনি, গত মাসের শেষ সপ্তাহে আসছে। সর্বশেষ লিলির ফেস ওয়াশগুলো আসছে আমাদের কাছে 20 থেকে 25 দিন আগে।
সম্প্রতি সময় সংবাদের হাতে আসে রিমার্ক এইচবির লিলি ব্র্যান্ডের ফেস ওয়াশ বাজারজাত করতে দেয়া মরক সনদের কপি, যেখানে দেখা যাচ্ছে 3 বছরের জন্য দেয়া ওই সনদের মেয়াদ শেষ হয়েছে গেল 4 এপ্রিল। মেয়াদ উত্তীর্ণের 3 মাস আগেই নবায়ন আবেদনের বাধ্যবাধকতা থাকলেও প্রতিষ্ঠানটি আবেদন করে গেল 3 মে। প্রশ্ন উঠছে, রিমার্কের লিলি ফেস ওয়াশ কি তাহলে গেল 4 এপ্রিল থেকে মোড়কজাত করা হচ্ছে না? নবায়ন পাওয়ার আগে আগের মোড়কে বাজারে আসা লিলি ফেস ওয়াশ কি বাজার থেকে তুলে নেওয়া হবে? এমন সব প্রশ্নের উত্তর জানতে রিমার্ক এইচবির সঙ্গে যোগাযোগ করে সময় সংবাদ। তবে কোনো স্বচ্ছ উত্তর পাওয়া যায়নি প্রতিষ্ঠানটির কাছ থেকে। আমি একটু কথা বলি, তারপর একটা আপডেট দিই। রিমার্কের সঙ্গে কি কাজ করা হচ্ছে তা জানতে আমরা যাই বিএসটিআই এ। পণ্যের মান নিয়ন্ত্রণকারী দেশের সর্বোচ্চ সংস্থাটি বলছে, সুযোগ দিয়েই আইনের প্রয়োগ নিশ্চিত করতে চান তারা। 4/4/2026 পর্যন্ত তার বৈধ নিবন্ধন ছিল। নির্দেশনা দেওয়া হয়েছে যে আপনাকে এই জিনিসগুলো সংশোধন না করা হলে আমরা রিনিউয়ালে যাব না। ভোক্তার অধিকার নিয়ে কাজ করা সংগঠন ক্যাব তাগিদ দিচ্ছে পণ্যের মান রক্ষায় আইনের কঠোর প্রয়োগের ওপর। একই সঙ্গে সংশ্লিষ্টরা বলছেন, কোনো প্রতিষ্ঠানকে ছাড় দেয়া হলে অন্য প্রতিষ্ঠানও আইন অমান্য করার সুযোগ খুঁজবে। যখনই এই ধরনের লসগুলোকে ইমপ্লিমেন্ট করা হবে না প্রপারলি, তখন প্রবলেমটা যেটা হবে হচ্ছে যে এটা একটা এক্সাম্পল ক্রিয়েট হবে। আইনের যদি কঠোর প্রয়োগ হতো তাহলে কিন্তু 2-4টা প্রয়োগ হলে কিন্তু সবাই সতর্ক হয়ে যেত। তো মানুষ মনে করে আইন আছে, আইন না মানলে তো কিছু হয় না। এই যে আইন না মানার যে প্রবণতা, সেখান থেকে তো বেরিয়ে আসতে হবে। কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের তথ্য থেকে জানা যায়, মুন্সিগঞ্জের গজারিয়ায় কসমেটিক্স কারখানা গড়ে তোলা রিমার্ক এইচবি কোম্পানির চলতি লাইসেন্সের মেয়াদ শেষ হবে আগামী 1 আগস্ট। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর, ইরান যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে তেহরানকে নতুন একটি প্রস্তাব দিয়েছে ওয়াশিংটন। এমন পরিস্থিতিতে ইরানকে চুক্তিতে রাজি হতে আবারও হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। যুদ্ধ এড়াতে আলোচনার পথ এখনও খোলা রয়েছে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট। হরমুজ প্রণালীতে নিজেদের নিয়ন্ত্রণ আরও জোরদার করেছে ইরান। পার্সিয়ান গালফ স্ট্রেট অথরিটি এই গুরুত্বপূর্ণ নৌপথে একটি নিয়ন্ত্রিত মেরিটাইম জোন ঘোষণা করেছে। নতুন নিয়ম অনুযায়ী কুহ ই মোবারক থেকে শুরু করে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা এবং কেশম দ্বীপ থেকে আল কোয়াইন পর্যন্ত বিস্তৃত এই অঞ্চলে যে কোনো জাহাজের যাতায়াতের জন্য ইরানের অনুমতি ও সমন্বয় বাধ্যতামূলক করা হয়েছে। সংঘাত স্থায়ীভাবে বন্ধে কূটনৈতিক চ্যানেলে চলছে দর কষাকষি। এরই ধারাবাহিকতায় ওয়াশিংটনের পক্ষ থেকে তেহরানের কাছে নতুন একটি প্রস্তাব পাঠানো হয়েছে। পাকিস্তানি মধ্যস্থতাকারীদের মাধ্যমে এই নতুন খসড়া প্রস্তাব পাঠানো হয় বলে নিশ্চিত করেছে ইরানি গণমাধ্যম তাসনিম নিউজ। এর আগে ইরানের পক্ষ থেকে একটি 14 দফার প্রস্তাব দেওয়া হয়েছিল। এদিকে চুক্তি স্বাক্ষরের আগে ইরানের ওপর থেকে তেল নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে না বলে সাফ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শান্তি আলোচনার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ইরানের ওপর থেকে তেল নিষেধাজ্ঞা তুলে নেয়ার প্রস্তাব দিয়েছে বলে বিভিন্ন গণমাধ্যম সম্প্রতি দাবি করে। বিষয়টি উড়িয়ে দিয়ে ট্রাম্প বলেন, তেহরানকে শতভাগ সঠিক জবাব ও চূড়ান্ত প্রস্তাব রাখতে হবে, নয়তো যে কোনো মুহূর্তে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ওয়াশিংটনের খসড়া প্রস্তাব ও হুমকির মুখে কূটনৈতিক শিষ্টাচারের আহ্বান জানিয়েছেন ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি জানান, যুদ্ধ এড়াতে ইরান সবসময় সব পথ খোলা রেখেছে, তবে বল প্রয়োগ করে ইরানকে আত্মসমর্পণ করানো যাবে না বলে সতর্ক করেন তিনি। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। খেলার খবর, 30 বছরের খরা কাটালো অ্যাস্টন ভিলা। ইউরোপের লিগে ফ্রেইবুর্গকে 3-0 গোলে হারিয়ে শিরোপা উৎসবে মাত্র উনাই এমেরির শিষ্যরা ফাইনালে জার্মান ক্লাব ফ্রেইবুর্গের মুখোমুখি হন এমি মার্টিনেজরা। প্রথম গোলের দেখা পায় 40 মিনিটে। 45 মিনিটে দ্বিতীয় গোল করেন এমিলিয়ানো বুয়েন্দিয়া। 57 মিনিটে মর্গান রজারের গোলে শিরোপা নিশ্চিত হয়। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। শিশু রামিসা ধর্ষণ হত্যার বিচার দাবিতে ক্ষোভে ফুঁসছে মানুষ। 7 দিনে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ আইনমন্ত্রীর। দ্রুত বিচারের আশ্বাস অ্যাটর্নি জেনারেলের। দুর্গন্ধযুক্ত ময়লা পানিতে ব্যবসা বাড়ে ওয়াসার। বিলের পাশাপাশি গ্রাহকের কাছে আলাদা বিক্রি করে বিশুদ্ধ জল। নগরবাসীর ভোগান্তি, লাভের অর্থ গুনছে সংস্থাটি। এবং হাম সংক্রমণে থামছে না প্রাণহানি। রোগীর পাশে থাকা সুস্থ শিশুরাও হচ্ছে আক্রান্ত। বাড়াচ্ছে ঝুঁকি। হাসপাতালে বাড়তি ভিড় না করার পরামর্শ চিকিৎসকের। এই ছিল দুপুরের সময়ের পর বিভাগীয় সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী অর্জিতা সেজে। ধন্যবাদ ইনান। বিভাগীয় সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।